ওকে, তো লাস্ট ক্লাসে আমরা কি দেখছিলাম? গ্রেডিয়েন্ট ডিসেন্ট, তাই না? জি স্যার। আচ্ছা, তো তার মানে আমরা আহ, দুইটা অ্যালগোরিদম দেখে ফেলছি রিগ্রেশন প্রবলেম সলভ করার, তাই না? কি কি অ্যালগোরিদম দুইটা বলতে পারবেন? এই স্যার রিগ্রেশন প্রবলেম সলভ করার দুইটা অ্যালগোরিদম দেখে ফেলছি আমরা। কি কি অ্যালগোরিদম? স্যার একটা তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর একটা লজিস্টিক রিগ্রেশনের দেখতেছি। আচ্ছা, একজন বলছে একটা গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর একটা লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন কি রিগ্রেশন প্রবলেম সলভ করে? না তো স্যার, এটা তো ক্লাসিফিকেশন সলভ করে। এটা ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করে। তাহলে আরেকটা অ্যালগোরিদম কি ছিল? স্যার যেটা হচ্ছে যে কি বলে, কনস্ট্যান্ট কোভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স দিয়ে সলভ করে ওইটা। লিনিয়ার রিগ্রেশন, সরি স্যার, এটা বলতে চাচ্ছি, লিনিয়ার লিনিয়ার রিগ্রেশন, ভুলে গেছি। রিগ্রেশন, তাই না? জি স্যার। তো আমরা লিনিয়ার রিগ্রেশন এবং গ্রেডিয়েন্ট ডিসেন্ট দিয়ে রিগ্রেশন প্রবলেম সলভ করে আমরা এই মানে এতদিন পর্যন্ত আমরা দেখি। তো আজকে ফার্স্ট আমরা মুভ করতেছি ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে। ক্লাসিফিকেশন প্রবলেমটা কি? কেউ একটু একটু সিম্পল ভাবে আমাকে বোঝান তো, যে কখন আমরা কোন প্রবলেমটাকে আমরা ক্লাসিফিকেশন প্রবলেম বলি? স্যার ক্লাসিফিকেশন অনেক মানে দুই ধরনের হতে পারে, মাল্টি ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে বাইনারি। সাধারণত কোনো কিছু সঠিক বা না, বা এটা কি কলা কি, বা যেমন একটা উদাহরণ হচ্ছে এটা কি একটা কলা নাকি এটা একটা আঙ্গুর, এরকম যদি হয় 1 0 এরকম একটা, এটা হচ্ছে বাইনারি। আর যদি আপনাকে বলে কলা, আঙ্গুর, তারপর লিচু, আনারস, এরকম যদি বের করতে বলে এগুলা চারটার থেকে, তাহলে মাল্টি ক্লাসিফিকেশন আছে। আচ্ছা, তার মানে প্রথম হলো আমার যেটা আমার ইন্ডিপেন্ডেন্ট ফিচার আছে, সরি ডিপেন্ডেন্ট ফিচার আছে, হুম, মানে যেটা ওয়াই, ঠিক আছে, সেটা যদি কি হয়, ডিসক্রিট ভ্যালু হয়, তাই না? যদি ডিসক্রিট ভ্যালু হয় জি তাহলে স্যার। আমরা সেটাকে কি বলতেছি? ক্লাসিফিকেশন। যেমন 0 1 হতে পারে, ও যে এক্সাম্পল গুলো দিল, হ্যাঁ, ইয়েস নো হতে পারে, তারপরে তো এইরকম আর কি, হ্যাঁ। তো তখন আমরা এটাকে ক্লাসিফিকেশন প্রবলেম বলতেছি। আর যদি কন্টিনিউয়াস ভ্যালু হয় তাহলে আমরা সেটাকে রিগ্রেশন প্রবলেম বলি। তো আজকে আমি আর রিগ্রেশন প্রবলেম নিয়ে কথা বলবো না, আজকে আমরা ক্লাসিফিকেশন প্রবলেম নিয়ে কথা বলবো। তো এই ক্লাসটা যদি কি হয়, দুই ধরনের হয়, দুইটা ক্লাস, এই যে 0 1 ইয়েস নো, তাহলে সেটাকে আমরা বলি বাইনারি ক্লাস। আবার যদি কি হয়, 0 1 2 ইয়েস নো, মেবি, বা আপনি হলো যে 10 টাইপস এর একটা হলো যে ফ্রুটস ক্লাসিফিকেশন করতেছেন বা ফ্লাওয়ার ক্লাসিফিকেশন করতেছেন, এনিথিং, ঠিক আছে। আর আমাদের যে 10 ডিজিট আছে সেই ডিজিট আপনি রিকগনিশন করতেছেন, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, ঠিক আছে, এই ধরনের। তো যেটা দুইয়ের বেশি, তো তখন আমরা এটাকে বলতেছি মাল্টি ক্লাস প্রবলেম। এখন এই ক্লাসিফিকেশন প্রবলেম গুলো সলভ করার জন্য যে অ্যালগোরিদম গুলো ইউজ করা হয় সেগুলোকে ক্লাসিফায়ার অ্যালগোরিদম বলা হয়। তো তার ভিতর এই লজিস্টিক রিগ্রেশন যে অ্যালগোরিদমটা আছে, তো এটাও একটা ক্লাসিফিকেশন অ্যালগোরিদম। যদিও এর নামের মধ্যে কি আছে, রিগ্রেশন আছে, হ্যাঁ, এর নামের ভিতর কি আছে, রিগ্রেশন আছে। তো তারপরেও কিন্তু লজিস্টিক রিগ্রেশন রিগ্রেশন প্রবলেম সলভ করে না। তো কোন ধরনের প্রবলেম সলভ করে? ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করে। বুঝতে পারলাম? এটা কি ভুল হবে যে লজিস্টিক রিগ্রেশন, কখনো এরকম বলবেন যে লজিস্টিক রিগ্রেশন দিয়ে আমরা রিগ্রেশন প্রবলেম সলভ করতেছি? এই ভুল কিন্তু করা যাবে না, হ্যাঁ। তো এখন আসি যে ঠিক আছে স্যার, এটা ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করে, তাহলে এর নামের শেষে রিগ্রেশনটা কেন? কি দরকার ছিল এটা দেওয়ার?
স্যার তাই না? রিগ্রেশন তো করতে হচ্ছে তাই না? হ্যাঁ, স্যার রিগ্রেশন তো করতে হচ্ছে, জেটার ভ্যালুটা তো রিগ্রেশনের মাধ্যমে করে বার করতেছি, তারপরে তো ইয়ার মধ্যে বসাচ্ছি। আচ্ছা। তো জিনিসটা হলো কি, তো এই লজিস্টিক রিগ্রেশন যে অ্যালগরিদমটা আছে, এইটা হলো এই লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশনটা আছে, লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশনটা আছে, ইকুয়েশনটা কি তো একটু বলেন তো। লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশনটা কি? y is equal to mx plus b। আচ্ছা, এটাকে আমরা এম না বলে আমরা এখন হলো যে ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, ডাব্লু এক্স প্লাস বি, অথবা আমরা রিপ্রেজেন্ট করতেছি বিটা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ, বিটা ওয়ান এক্স প্লাস বিটা নট, এভাবে রিপ্রেজেন্ট করতেছি। হ্যাঁ, ওয়াই হ্যাট দিতে পারি বা ওয়াই দিতে পারি, যেটা এটাই কি লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন না? তো এই ইকুয়েশনকে ইউটিলাইজ করেই ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করা হয়। এই জন্য করে, হ্যাঁ, তো এই নামের শেষে একটা রিগ্রেশন লাগায় রাখা হয়েছে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন আসেন, তো রিগ্রেশন প্রবলেম যে সে যেহেতু আমাদের এই জায়গায় আহ, আমরা দিলাম এই জায়গায় বিটা ওয়ান, ঠিক আছে, এক্স প্লাস বিটা নট। তো এই ইকুয়েশনকে সে যেহেতু ইউটিলাইজ করতেছে, তাহলে আমরা একটু দেখি যে আসলে সে কিভাবে ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করে। তো একটা সিম্পল ধরেন এক্স এটা, ওয়াই এটা, হ্যাঁ, এটা ওয়ান, জাস্ট সিম্পল, ঠিক আছে? এটা আমরা বলতেছি ধরেন যে আহ, যেমন এই স্লাইডে যে এক্সাম্পলটা দেয়া আছে, আপেলের একটা এক্সাম্পল দিয়ে আছে, হ্যাঁ, মানে এটা কি গ্রিন অ্যাপল নাকি রেড অ্যাপল? হ্যাঁ, তো ধরেন এটা হলো যে তার সাইজ বা আমরা ওয়েট ধরলাম, ঠিক আছে, ওয়েট, এই এক্সটা হলো ওয়েট। তো কত গ্রাম? ধরেন যে 0.5 গ্রাম হইলে ওয়ান, হ্যাঁ, 0.45 গ্রাম হইলে ওয়ান, 0.2 হইলে জিরো, বা 0.15 হইলে জিরো। তো ওয়ান রিপ্রেজেন্ট করতেছে গ্রিন অ্যাপল, ঠিক আছে, আর এটা রিপ্রেজেন্ট করতেছে হলো যে রেড অ্যাপল। এখন এই ডাটা সেটটাকে, হ্যাঁ, যদি আমরা এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে বসাই, হ্যাঁ, তো এটাকে আমরা ধরলাম এক্স এক্সিস, এটাকে ধরলাম ওয়াই এক্সিস। তাহলে আচ্ছা, এখন দেখেন, আগে আমরা কি করতাম, আগের ডাটা সেটটাকে কি করতাম, আমরা একটা কি লিনিয়ার ইকুয়েশন টানতাম না এরকম? লিনিয়ার রিগ্রেশন কি করতেছে, একটা লিনিয়ার রিগ্রেশন আমাকে প্রোভাইড করতেছে না এরকম স্ট্রেট লাইন, জি স্যার। একটা স্ট্রেট লাইন প্রোভাইড করে। আচ্ছা, আমরা একটু স্ট্রেট লাইনটা মুছে দিই। তো এই ডাটা সেটটাকে যদি আমরা একটু ইয়ে করি, ঠিক আছে, মানে এইরকম 2D গ্রাফে বা এগুলোতে জাস্ট বসাই, হ্যাঁ, তো বসানোর পর দেখা গেল যে এই জায়গায় আরো যদি ভেরিয়েবল আমার থাকতো, হ্যাঁ, ওয়াই এর, এটা তো জাস্ট হলো যে আমার ইয়ে ভ্যালু ওয়ান আর জিরো, জিরো ওয়ান এরকম করা হয়েছে। তো ধরলাম এটাকে জাস্ট আমরা বসাইছি, ঠিক আছে, এইভাবে করে বসাইছি। এই গোল গুলো হলো রেড অ্যাপল, আর এই যে স্কোয়ার যে শেপটা আছে, হ্যাঁ, এগুলো হলো যে এটা গ্রিন অ্যাপল, এটা রেড অ্যাপল। তো এইভাবে করে করে আমরা দিয়ে দিচ্ছি, র্যান্ডমলি আমরা বসাইলাম। তো এইভাবে করে আমরা দিয়ে দিলাম। So, এখন আমি যদি লিনিয়ার রিগ্রেশনের যে স্ট্রেট লাইনের যে ইকুয়েশনটা আছে, তো আমার উদ্দেশ্য কি, একটা কি তৈরি করা, একটা ডিসিশন বাউন্ডারি তৈরি করা, তাই না? একটা ডিসিশন বাউন্ডারি
তৈরি করা। আচ্ছা, তো আমি এখন কি করলাম, একটা স্ট্রেট লাইন আঁকাইলাম এই দিক থেকে, জাস্ট ধরেন একটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম, এইরকম একটা স্ট্রেট লাইন দিয়ে দিলাম। এখন এই স্ট্রেট লাইন দিয়ে কি দুইটা গ্রিন অ্যাপল এবং রেড অ্যাপল দুটোকে কি সেপারেট করে ফেলতে পারতেছি না? দুটো কি সেপারেট হয়েছে? জি স্যার। দুটা সেপারেট হয়েছে। এখন দুটা সেপারেট হয়েছে, এখন একটা স্ট্রেট লাইন দিয়ে সেপারেট হয়েছে। হ্যাঁ, কারণ কারণ ডেটা সেটটা অনেক সিম্পল, এই জায়গায় কোনো কমপ্লেক্সিটি নাই। এক পাশে এটা হলো স্ট্রেট লাইন, আমি নিজেও দেখতেছি যে সবগুলো রেড অ্যাপল এক পাশে, সবগুলো গ্রিন অ্যাপল আর এক পাশে। হ্যাঁ, কালার করে দিলে মনে হয় আরো একটু বেটার হতো। আচ্ছা, যাই হোক। তো এটা এটা আমি ইজিলি একটা স্ট্রেট লাইন দিয়ে এরকম ড্র করতে পারতেছি। কিন্তু হ্যাঁ, যদি এইরকম হয়, একটা রেড অ্যাপল কি হয়েছে, এই জায়গায় চলে আসে। এখন আপনি যদি একটা স্ট্রেট লাইন ড্র করেন, এই স্ট্রেট লাইনের কি অ্যাকিউরেসি আগের মতো আছে? এই ডিসিশন বাউন্ডারি দিয়ে কি আমি পারফেক্টলি ক্লাসিফাই করতে পারতেছি, দুটাকে না আলাদা স্যার। করতে পারতেছি? কি হচ্ছে, একটা মিস ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে না? জি স্যার। একটা মিস ক্লাসিফিকেশন হয়ে যাচ্ছে। তো রিয়েল লাইফে বা বাস্তব যে ডাটা গুলো নিয়ে আমরা কাজ করি, তো ওই ডাটা সেট গুলো এইরকম সিম্পল থাকে না যে একটা স্ট্রেট লাইন দিয়েই আমি দুইটা ক্লাসকে আলাদা করে ফেলবো। ঠিক আছে, তো ওরা এরকম একটা একটার সাথে এরকম লাগানো থাকে, একটার মধ্যে আর একটা থাকে। হ্যাঁ, তো এইরকম অবস্থায় থাকে। তো এখন এটাকে যদি আমি ঠিকঠাক মতো ক্লাসিফাই করতে চাই, হ্যাঁ আমি একদম অ্যাকুরেটলি করতে চাই, তাহলে কোনোভাবেই কি, আপনি ধরেন এখন এখান থেকে স্ট্রেট লাইন আঁকাইলেন, ঠিক আছে, এখান থেকে একটা স্ট্রেট লাইন দিলেন বা এখান থেকে আপনি দিলেন, কোনোভাবেই এই স্ট্রেট লাইন রেখে কি আলাদা করা সম্ভব 100%? চিন্তা করেন তো, যে কোনো জায়গা থেকে এই প্রবলেমটার জন্য করে আমি স্ট্রেট লাইন দিয়ে একদম পারফেক্টলি আলাদা করতে পারবো? না স্যার। এটা কখনো, মানে এই প্রবলেমের জন্য কখনোই সম্ভব না। তাহলে কি করতে হবে? অন্য আরেকটা অ্যালগরিদম ইউজ করতে হবে। অন্য একটা অ্যালগোরিথম ইউজ করতে হবে? না, অন্য অ্যালগোরিদম ইউজ করার দরকার নেই, আপনি জাস্ট আপনার কনসেপ্ট থেকে বলেন এই জায়গায় এখন আমি কিভাবে স্ট্রেট লাইন দিয়ে যেতে হচ্ছে না, তাহলে কি করলে এই আলাদা ভাবে আমি এটাকে করে ফেলবো? স্যার একটু এস শেপ হবে। মানে লাইনটাকে কি করতে হবে, একটু বাঁকাইতে হবে, তাই না? জি স্যার। এটাই আমি জানতে চাচ্ছিলাম, যে আমি যদি এখন আগে স্ট্রেট লাইন আঁকাইছি, এখন যদি এইরকম আলাদা করে দেই, তাহলে কি হচ্ছে, এখন গ্রিন অ্যাপল এবং রেড অ্যাপল কি ঠিকঠাক মতো আবার কি আলাদা করতে পারতেছি না? জি স্যার। এটাই হলো লজিস্টিক রিগ্রেশন। লিনিয়ার রিগ্রেশন লিনিয়ার লাইন ড্র করে, আর লজিস্টিক রিগ্রেশন এরকম বাঁকানো লাইন ড্র করে। বুঝতে পারলাম? এই বুঝতে পারছি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, তো লিনিয়ার রিগ্রেশন আমাকে এরকম স্ট্রেট লাইন দেয়, আর লজিস্টিক রিগ্রেশন আমাকে এরকম লাইনটা বাঁকায় দেয়। লাইনটা বাঁকানোর ফলে কি হয়, আমার যে দুইটা ক্লাস আছে, দুই ধরনের ডাটা আছে, এই দুই ধরনের ডাটা আমি আলাদা করে ফেলতে পারি। এখন কথা হলো, তো আমরা যে এই ইকুয়েশনটা ইউজ করতেছি, আহ, এটা তো এটা কি কখনো বাঁকানো লাইন দেবে এই ইকুয়েশন? না স্যার। এই ইকুয়েশন কখনোই বাঁকানো লাইন আমাকে দেবে না, এই ইকুয়েশন অলওয়েজ স্ট্রেট লাইন দেয়। তো তার মানে আরো একটা কিছুর হেল্প নিতে হবে, যে আমাকে এই লাইনটা বাঁকায় ফেলবে। এখন ওই যার হেল্প নেই তার নাম হলো সিগময়েড। এটাকে বলা হয় অ্যাক্টিভেশন ফাংশন।
এটার একটা ইকুয়েশন আছে, হ্যাঁ, ইকুয়েশন হলো 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। বুঝতে পারলাম? তার মানে এ আমাকে কিসে এই অ্যাক্টিভেশন ফাংশনটা কি করতে হেল্প করতেছে? স্যার ওই এস কার্ভটা তৈরি করতে হেল্প করতেছে। এই কাজটা তৈরি করতে, অর্থাৎ লাইনটাকে বাঁকাইতে হেল্প করতেছে। হ্যাঁ, তো যখনই আমি লাইন বাঁকাচ্ছি তখন কি এটা কি আর লিনিয়ার থাকতেছে? না স্যার, এটা লিনিয়ার তখন থাকতেছে। এটা কি হচ্ছে? নন লিনিয়ার হয়ে যাচ্ছে, নন লিনিয়ার হয়ে যাচ্ছে। তার মানে এই সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন আমাকে কি করতে হেল্প করতেছে? লিনিয়ার ইকুয়েশনকে নন লিনিয়ার ইকুয়েশনে পরিণত করতেছে। বুঝতে পারলাম? আর এই জায়গায় আমরা তখন এটাকে বলতেছি জেড। জেড ইজ ইকুয়াল টু বিটা 1x প্লাস বিটা নট। হ্যাঁ, এই জেড এর যে ভ্যালুটা, অর্থাৎ এই ক্যালকুলেশন করার পরে যে ভ্যালুটা আমি পাচ্ছি, সেই ভ্যালুটা যদি আমি এই জায়গায় বসাই, হ্যাঁ, তাহলে ই ই হলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, ইউলার ভ্যালু, এটা হলো কনস্ট্যান্ট। তো এটা যদি বসাই তার মানে কি আমি একটা কিছু পাবো না এই জায়গায়? এক্স এর যে কোনো একটা মানের জন্য করে আমার কাছে যদি বিটা 1 এবং বিটা নটের মান জানা থাকে, তাহলে এক্স এর যে কোনো মানের জন্য করে কি আমি জেড ক্যালকুলেশন করতে পারবো না? জি স্যার। এবং সেই ভ্যালুটা যদি এই জায়গায় বসাই, তাহলে আমি এই জায়গায় একটা ভ্যালু পাবো না? জি স্যার। আচ্ছা, তো এই যে ভ্যালুটা পাবো, এই ভ্যালুটা অলওয়েজ, হ্যাঁ, অলওয়েজ আপনি যে ভ্যালুই বসেন না কেন জেড এর জন্য করে, আপনি 0 থেকে 1 এর মধ্যে পাবেন। এই জায়গায় আপনি 1 বসান, 2 বসান, 3 বসান, 100 বসান, 150 বসান, 10 লাখ বসান, হ্যাঁ, বা মাইনাস 10 লাখ বসান, যেটাই বসান না কেন, আপনি ক্যালকুলেশন করে দেখবেন ভ্যালু আসবে 0 থেকে 1 এর মধ্যে। এতটুকু বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এখন কথা হলো, স্যার যেহেতু ভ্যালু এখন 0 থেকে 1 এর মধ্যে আসলো, এটা আউটপুটটা আসলো, এখন এখান থেকে আমি কি ডিসিশন নেব? হ্যাঁ, কারণ আমার তো ক্লাসিফাই করা দরকার, এটা কি 1 নাকি 0, এই ধরনের ক্লাসিফাই করা দরকার। সো লেটস সে আমরা হলো যে এখন ধরেন যে 0.5 নিয়ে কাজ করছি, এই জায়গায় 0.5 বিটার একটা ভ্যালু আমরা ক্যালকুলেশন করছি। বিটার ভ্যালু ক্যালকুলেশন করে আমরা একটা ভ্যালু একটা বের করছি, বিটা নটেরও একটা ভ্যালু ক্যালকুলেশন করে বের করছি। তো যেটার একটা মান পাইছি কিছু একটা, সেই কিছু একটা মান এই জায়গায় বসাইছি। বসানোর পরে এখন এই জায়গায় আমাদের একটা মান আসছে, ধরেন মানটা লেটসে আসছে 0. যেহেতু 0 থেকে 1 এর মধ্যে আসবে, ধরেন 0.6 আসে, আমরা পাইলাম। এখন এই জেড এর যে মানটা, ঠিক আছে, সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনে বসানোর পরে, হ্যাঁ, এটাকে আমরা সিগমা দিয়ে রিপ্রেজেন্ট করি। এখন এই মানটা যদি গ্রেটার দেন ইকুয়াল 0.5 হয়, গ্রেটার দেন ইকুয়াল যদি কি হয় 0.5 হয়, তাহলে আমরা সেটাকে 1 ক্লাস হিসেবে বা পজিটিভ ক্লাস হিসেবে আমরা রিপ্রেজেন্ট করি বা চিন্তা করি, তার আউটপুটটা হলো 1। আর যদি কি হয় লেস দেন 0.5 হয়, তাহলে আমরা সেটাকে 0 হিসেবে কনসিডার করি। তাহলে এখন এই ওয়েটের যে কোনো ওয়েটের জন্য করে আমরা কি সেটা কি গ্রিন অ্যাপল নাকি রেড অ্যাপল প্রেডিকশন করতে পারবো না? জি স্যার, অবশ্যই। করতে পারবো যদি কিনা আমরা কি করতে পারি, এই ইকুয়েশনটা আমার জানা থাকে, তাই না? এই ইকুয়েশন জানা না থাকলে হবে? না এই স্যার। ইকুয়েশন না থাকলে আমি জেড বের করতে পারবো না, জেড বের না করলে আমি এই সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনে জেড এর ভ্যালু বসাইতে পারবো না। যদি এটা বসাইতে না পারি তাহলে আমি এই ভ্যালুটা পাইতেছি না, এটা হলো প্রবাবিলিটি ভ্যালু বলা হচ্ছে। এই প্রবাবিলিটি ভ্যালু যদি না জানি, তো আমি কিভাবে হলো যে প্রেডিকশনটা করব? তো এই যে যতটুকু আমি দেখাইলাম এটাই হলো লজিস্টিক রিগ্রেশন। তো নিচে একটা এক্সাম্পল দেয়া আছে, আমরা একটু দেখি। তো এটা একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল, এটা হলো বাইনারি ক্লাসিফিকেশনে আমরা ইউজ করি। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসিস বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আমরা লজিস্টিক রিগ্রেশনটা ইউজ করি, বাট এটা দিয়েও
মাল্টি ক্লাস প্রবলেম সলভ করা যায়, হ্যাঁ, বাট খুব একটা ভালো পারফর্ম করে না। ও বাইনারি ক্লাসিফিকেশনেই ভালো পারফর্ম করে। তারপরে প্রেডিক্ট করে, কি প্রেডিক্ট করে? প্রবাবিলিটি অফ ক্লাস মেম্বারশিপ। ক্লাস মেম্বারশিপ মানে ওই যে আমি কিছুক্ষণ আগে 0.6 বের করে দিলাম না, এটাকেই বলা হচ্ছে প্রবাবিলিটি ক্লাস মেম্বারশিপ। এটাকে সে প্রেডিক্ট করে। আউটপুট কি? আউটপুট হলো যে সে একটা প্রবাবিলিটি দিচ্ছে, এই যে প্রবাবিলিটির ভ্যালু দিচ্ছে, এই ভ্যালুর উপর বেসিস করে আমি ম্যাপ করতেছি সিগময়েড ফাংশনকে ইউজ করে। সেটা কি 1 হবে, মানে 0.5 এর যদি উপর হয় তাহলে 1, 0.5 এর নিচে হলে সেটা 0। সো লিনিয়ার রিগ্রেশন আমার কন্টিনিউয়াস ভ্যালু প্রেডিকশন করে, আর লজিস্টিক রিগ্রেশন কি করে? ক্লাস মেম্বারশিপ, হ্যাঁ, বা ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করে। এই যে এটাই হলো আমাদের সেই অ্যাক্টিভেশন ফাংশন, এবং জেড এর ভ্যালুটা হলো যে এইটা। এটা কি আমার পরিচিত না এই ইকুয়েশনটা? জি স্যার, একটু লিনিয়ার রিগ্রেশনে আমরা কি দেখছি? সিঙ্গেল ভেরিয়েবল এবং দুইটা ভেরিয়েবল, মাল্টি ভ্যালু, ঠিক আছে? মাল্টি ভ্যালু আমরা কি দুই ভেরিয়েবল নিয়ে দেখছি, টু ভেরিয়েবল। অর্থাৎ আমার যদি এরকম হয়, হ্যাঁ, β1 x1 প্লাস β0, এটাও আমরা দেখছি ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্স দিয়ে β1 এবং β0 বের করা, β1 এবং β0 বের করা। আবার β1 x1 প্লাস β2 x2 প্লাস β0, এই β1 β2 এবং β0 এটাও বের করা শিখছি, তাই না? এটা শিখে ফেলছি না লিনিয়ার রিগ্রেশন যখন আমরা করছি? জি স্যার। ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্স ইউজ করে। সো ওই সিমিলার ফর্মুলা ইউজ করে আমরা এগুলো বের করি। তো বের করার পরে যেটা আসবে সেটা আমরা জাস্ট অ্যাক্টিভেশন ফাংশনে বসাবো। বসানোর পরে যে আউটপুটটা আসবে সেটা যদি 0.5 এর উপর হয় তাহলে আমরা সেটাকে 1 ক্লাস দিয়ে ডিফাইন করব, আর যদি 0.5 এর নিচে হয় তাহলে আমরা সেটাকে 0 ক্লাস দিয়ে ডিফাইন করব। সো এই তো ক্লাস, দুই ধরনের ক্লাস, এটাকে বাইনারি ক্লাস বলে, ঠিক আছে? মাল্টিনোমিয়াল অর্থাৎ যার ক্লাস হলো 2 বা তার বেশি, ঠিক আছে, বা মাল্টি ক্লাস। অর্ডিনাল অনেকগুলো ক্লাস কিন্তু সেগুলোকে অর্ডারলি সাজানো যাচ্ছে, ঠিক আছে, অর্ডারলি সাজানো যাচ্ছে। কিছু অর্ডিনাল এবং নমিনাল, ঠিক আছে? এই যে নমিনাল কথা এবং অর্ডিনাল কথা, ঠিক আছে? তো নমিনাল মানে এমন ধরনের ভ্যালু যেগুলোকে সাজানো যায় না, আর অর্ডিনাল মানে এমন ধরনের ভ্যালু যেগুলোকে সাজানো যায়। যেমন কালার, আপনি কি সাজাইতে পারবেন? হ্যাঁ, এগুলো কি কোনো অর্ডারে সাজানো যায়? না স্যার, এটা তো অর্ডার নেই স্যার। না, এটা হলো নমিনাল, ঠিক আছে? এই ধরনের যদি আপনার কোনো ভ্যালু আপনি প্রেডিকশন করেন, হ্যাঁ, মানে এই ধরনের কোনো ক্লাস, এমন কোনো ধরনের, যেমন ফ্লাওয়ার, আপনি কোনোভাবে এগুলোকে অর্ডারলি সাজাইতে পারবেন না, এই ফ্লাওয়ার আগে, এই ফ্লাওয়ার পরে, হ্যাঁ। তো ওগুলো হলো মাল্টি নমিয়াল, নমিনাল, ঠিক আছে, বা মাল্টি নমিয়াল। আর অর্ডিনাল কোনগুলো? এমন ধরনের ক্লাস যে ক্লাসের ভ্যালু গুলোকে আপনি অর্ডারলি সাজাইতে পারতেছেন। ধরেন যে এডুকেশনের ডিগ্রি, হ্যাঁ, প্রথমে এসএসসি, তারপরে কি এইচএসসি, তারপরে কি বিএসসি, তারপরে এমএসসি, তারপরে পিএইচডি, তারপরে পোস্ট ডক, তাই না? এগুলো কি অর্ডারলি সাজানো যাচ্ছে, তো তার মানে এগুলোকে বলা হচ্ছে অর্ডিনাল। তো এমন ধরনের ক্লাস যেগুলোকে আপনি অর্ডারলি সাজাইতে পারবেন। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, অ্যাজাম্পশন আমি কি অ্যাজাম্পশন করে নিচ্ছি? ধরেন আমি যে ধরনের যে ডাটা সেট নিয়ে আমি কাজ করতেছি, ওই ডাটা সেটের বাইনারি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, অর্থাৎ আমার যে x1 x2 x3 যে ভেরিয়েবল আছে, ঠিক আছে, আর সেগুলোর সাথে হলো যে একটা এই যে y আছে একটা, যেটা কিনা ডিপেন্ড করতেছে, ঠিক আছে, এবং এই জায়গায় বাইনারি ডিপেন্ডেন্ট 0 1 1 0 ইয়াস নো এই ধরনের ভ্যালু আছে, হ্যাঁ। এবং এই ভ্যালুগুলোর সাথে এই প্রত্যেকটারই একটা করে কি আছে? লিনিয়ার রিলেশনশিপ আছে, ঠিক আছে, লিনিয়ার রিলেশনশিপ আছে। নো মাল্টিকো লিনিয়ারিটি, এটা কখনোই থাকা যাবে না।
মাল্টিকোলিনিয়ারিটি কি প্রবলেমটা কি বলেন দেখি, কখন মাল্টিকোলিনিয়ারিটি অ্যারাইজ স্যার হয়? একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবলের হচ্ছে সম্পর্কটা খুব রিলেটেড। খুবই রিলেটেড, হাইলি কোরিলেটেড। জি হাই। যখন একটা ফিচার থাকে এক্স আর ওয়াই, তখন কি মাল্টিকোলিনিয়ারিটি হওয়ার সম্ভাবনা আছে? না স্যার। নাই। কখন আসবে? ধরুন ধরুন x1, x2, x3, মানে একের অধিক 2-3টা হয়ে গেছে ওয়াই। হ্যাঁ, এখন কি হয়েছে, এখন এই x1 এবং x2, ঠিক আছে, এই দুটোর কোরিলেশন বের করে আমি দেখতেছি 0.9 বা একের কাছাকাছি, নিয়ার টু 1। তার মানে কি, এরা একে অপরের সাথে হাইলি কোরিলেটেড। এই যখন হাইলি কোরিলেশন থাকবে, তখন আমরা এইভাবে যদি রেখে দিই, তাহলে ওই প্রবলেম লিনিয়ার রিগ্রেশন বা লজিস্টিক রিগ্রেশন দিয়ে সলভ করা যাবে না, আমরা প্রবলেম ফেস করব। এটা আমরা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখছি। তো সেই জায়গায় তখন কি করি আমরা, এই যে কোনো দুইটা ফিচারের একটাকে আমরা বাদ দিই, যে কোনো একটাকে বাদ দিয়ে একটাকে রেখে দিই, দিয়ে দেন আমরা ক্যালকুলেশন। ঠিক আছে, এটা রাখা যাবে না। তারপরে কি হবে, যে অবজারভেবল গুলো না আছে, ঠিক আছে, এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট হইতে হবে। হ্যাঁ, এক ডিপেন্ড, এটার সাথে একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সম্পর্ক থাকতে হবে। ঠিক আছে, এগুলো আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি। সো ডেফিনেটলি লার্জ স্যাম্পল সাইজ প্রিফার, অর্থাৎ ডাটা সেট যত বড় হয় মডেল তত ভালো কাজ করে। এগুলো আমরা অ্যাজাম্পশন করে নিচ্ছি যে আমাদের যে ডাটা সেট সেগুলোর ভিতর এই জিনিসগুলো মেক শিওর করতেছি। তো একটা ম্যাথমেটিক্যাল এক্সাম্পল দেখি। সো এই জায়গায় হলো ফ্রুট, এই যে ডাটা সেটটা দেয়া আছে দেখেন, এটা একটা ফিচার, এটা একটা ফিচার, এটা একটা ফিচার, এটা একটা ফিচার। তার ভিতরে এটা কি টার্গেট ভেরিয়েবল, তাই না? এটাকে টার্গেট ভেরিয়েবল বলতে পারবো। তারপরে কি, এটা কি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? এই অ্যাপল, ঠিক আছে, এই 1 মানে ধরেন গ্রিন অ্যাপল, 0 মানে ধরেন রেড অ্যাপল, ঠিক আছে। তো এটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাকি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল? ডিপেন্ডেন্ট। ডেফিনেটলি এটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কালার, কালার স্কোর, ঠিক আছে, কালার স্কোর। আচ্ছা, কালার স্কোর 0.9, 0.8, 0.3, 0.4, ঠিক আছে। তো এইগুলোর উপরে একটা কালার স্কোরের উপর বেসিস করে একটা ইয়ে দেয়া আছে, ঠিক আছে। তো তার মানে কি, এটা কি হবে, আচ্ছা এটাকে আমরা ইয়ে ধরি, ঠিক আছে, এইভাবে করে কনসিডার করি যে 1 মানে অ্যাপল, আর 0 মানে অ্যাপল না, অন্য কোনো ফ্রুট। এটা হলো অ্যাপল, 1 মানে অ্যাপল, আর 0 মানে নট অ্যাপল। আচ্ছা, কালার স্কোর কি, কালার স্কোর ধরেন আমরা একটা থ্রেশহোল্ড চুজ করে নিলাম, যে যদি এটা 0.5 এর উপর হয় তাহলে এটাকে আমরা গ্রিন, আপেল তো আবার গ্রিনও হয় রেডও হয়, ঠিক আছে। তো ধরেন 0.9 যেটা, তো সেটা হলো যে গ্রিন অ্যাপলের স্কোর। 0.8 এটাও গ্রিন অ্যাপলের স্কোর। 0.3 এটা হলো রেড অ্যাপলের। এই দুটো হলো রেড অ্যাপলের, এটা হলো গ্রিন। ওয়েট, তো এগুলো জাস্ট একটা প্রথম যে ফ্রুট রেড স্যাম্পল নেওয়া হয়েছে, তার ওয়েট 150 গ্রাম, তার কালার হলো 0.9, ঠিক আছে, মানে ডার্ক গ্রিন, আর সেটাকে আমরা অ্যাপল বলতেছি। 2 নাম্বার যে ফ্রুটটা নেওয়া হয়েছে সেটা হলো 180 গ্রাম, তার কালার স্যাম্পল হলো যে 0.8, এর থেকে একটু কম গ্রিন। হ্যাঁ, তো এটা 1 যেহেতু দেওয়া আছে, এটা হলো অ্যাপল। থার্ড যে ফ্রুট নেওয়া হয়েছে সেটা 120 গ্রাম, আর সেটা হলো লালের কাছাকাছি, ঠিক আছে, 0.3, এবং সেটা অ্যাপল না, অন্য কোনো একটা ফ্রুট, ঠিক আছে, অন্য যে কোনো ফ্রুট হতে পারে। 4 নাম্বার যেটা, সেটা হলো 130 গ্রাম। তো এইভাবে করে আমাদের কাছে একটা ডাটা সেট দেয়া আছে। এখন এই ডাটা সেটের এই যে ফিচারটা দেয়া আছে, ঠিক আছে, এই ফিচারের কি কোনো কন্ট্রিবিউশন আছে এটার উপর? এই জায়গায় যদি কোনো কিছু চেঞ্জ হয়, এই একের জায়গায় যদি আমি 5 লিখি, তাহলে কি এই জিনিসটা চেঞ্জ হবে? এইগুলো বুঝতে হবে, এগুলো না বুঝলে কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন না পরীক্ষার খাতায়। এই যে ফিচারটা, এই জায়গার যে ভ্যালু, এই ভ্যালুগুলো যদি আমি চেঞ্জ করি, তাহলে কি এই জায়গায় চেঞ্জ হবে?
কমন সেন্স কি বলে? পঁয়ষট্টি জন এই জায়গায় প্রেজেন্ট, কি মুখে তালা দিয়ে বসে আছেন? আমার কথা কি শোনা যায়? জি স্যার। তাহলে এই কি হ্যাঁ না বলতে পারতেছেন না কেন? এই ক্লাসের ভ্যালু যদি চেঞ্জ হয়, এই ফ্রুটের ভ্যালু যদি চেঞ্জ হয়, এই জায়গায় কি এটার সাথে চেঞ্জ কোনো হবে? সম্পর্ক নাই স্যার। সম্পর্ক Fruits এর নাই, সাথে। এটাই তো আমি জানতে চাচ্ছি। স্যার একটু বাইরে ছিলাম তো স্যার, নয়েজ হচ্ছিল তাই আনমিউট করে বাকিরা দিলাম। কি করে? এই ক্লাসে কি জন্য জয়েন দেন? হ্যাঁ, ক্লাসে রেসপন্স না করলে ক্লাসে আসবেন না, দরকার নেই আপনার ক্লাসে। আচ্ছা, ওয়েটের তার মানে কি এটার যদি এটার সাথে কোনো সম্পর্ক নেই, তার মানে এই ফিচারের আমার কোনো কন্ট্রিবিউশন নেই, এটার কোনো দরকারই নাই। এটাকে আমি যখন ক্যালকুলেশন করব, ঠিক আছে, আমি যখন মডেল বিল্ড করব, তখন এই ফিচারকে আমি রাখবোই না, এটাকে আমি ফেলাই দেবো, এটাকে আমি বাদ দিয়ে দেবো, এটাকে ছাড়া আমি ক্যালকুলেশন করবো, এটাকে ছাড়া আমি ক্যালকুলেশন করবো। এখন ওয়েটে আসি, ওয়েট যদি চেঞ্জ হয় তাহলে কি এটা চেঞ্জ হবে? জি স্যার। জি স্যার। অলরেডি আমি দেখতেছি এই যে ওয়েট চেঞ্জ হয়ে ওয়েট, এই দুই ভ্যালু এবং এই দুই ভ্যালু অনেক কম, ঠিক আছে, তো কম গ্রাম যখন আসছে তখন এই চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সিমিলার ভাবে কালার স্কোর, কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে আমার অ্যাপল চেঞ্জ হয়েছে, তার মানে এর সাথে এর ডিপেন্ডেন্সি আছে, এর সাথে এর ডিপেন্ডেন্সি আছে। তো এখন তাহলে এটার জন্য করে ওই লিনিয়ার রিগ্রেশনের যে ইকুয়েশনটা আছে, ঠিক আছে, অর্থাৎ জেড এর যে ইকুয়েশনটা ছিল, জেড এর ইকুয়েশনটা কি রকম হবে? কয়টা ফিচার? দুটা ফিচার না? এই জি একটা স্যার। ফিচার, এই একটা ফিচার, তার মানে কি এক্স বি ওয়ান, জিরো। এটাকে আমরা ধরতেছি এক্স ওয়ান, এটাকে আমরা ধরতেছি এক্স টু। তো তার মানে কি এটার একটা কোএফিসিয়েন্ট দরকার বিটা ওয়ান, এটার একটা কোএফিসিয়েন্ট দরকার বিটা টু, সাথে কি থাকবে? একটা কনস্ট্যান্ট থাকবে বিটা নট। বুঝতে পারলাম কিভাবে ইকুয়েশনটা ড্র হইলো? জি স্যার। জি স্যার। এখন আমাকে বলেন, আমার কাছে ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, তা আমি এখন বিটা ওয়ান, বিটা টু এবং বিটা নট ক্যালকুলেশন করে ভেরিয়েন্স এবং কোভেরিয়েন্সের সাহায্যে বের করা সম্ভব নাকি সম্ভব না? সম্ভব। সম্ভব স্যার। সম্ভব। ওই যে সেম ক্যালকুলেশন আমরা যখন লিনিয়ার রিগ্রেশন প্রবলেম সলভ করছি, যেভাবে ক্যালকুলেশন করছি সেম ভাবেই আমরা এখানেও সলভ করা পসিবল। তো এই জায়গায় এই জায়গায় ডিটেল ক্যালকুলেশন আর দেখাই নাই, ঠিক আছে, ডিটেল ক্যালকুলেশন না দেখায়া এই যে ডিরেক্ট বের করা হয়েছে যে এটা বিটা টু এর মান 5, বিটা ওয়ান এর মান 0.1 এবং যে বিটা নট আছে সেটার মান -20। তো তাহলে এই ইকুয়েশনটা কেমন হবে? সেই ইকুয়েশনটা আসতেছে z is equal to 0.1 x1 প্লাস 5 x2 প্লাস প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে যাবে, -20। এখন ধরেন আমি এখন কি করতেছি, নতুন একটা ফ্রুটস, ঠিক আছে, 6 নাম্বার একটা স্যাম্পল, যার কি x1 এর ভ্যালু হলো 160, অর্থাৎ 160 গ্রাম, হ্যাঁ, তার কালার স্কিম হলো 0.85 যদি হয়, হ্যাঁ, তো তার জন্য করে এখন আমি বলতেছি এটা অ্যাপল নাকি অ্যাপল না, এটা আমি এখন আপনার কাছে জানতে চাচ্ছি বা আপনার মডেলের কাছে জানতে চাচ্ছি। তো এখন মডেল কি করবে? 160, এই জায়গায় 160 বসাবে x1 এর পরিবর্তে, আর হলো এটার পরিবর্তে কি বসাবে? 0.85 বসাবে। তাহলে কি জেড এর একটা ভ্যালু পাওয়া যাবে না? জি স্যার। ওকে ফাইন, জেড এর একটা ভ্যালু পাওয়া যাবে। তো আসেন দেখি জেড এর ভ্যালু কত আসছে। তো দেখা গেল যে জেড এর ভ্যালু আসছে 0.25, জেড ইজ ইকুয়াল টু আসছে 0.25।
এখন এই জেড ইজ ইকুয়াল টু 0.25, এটাকে আমার এখন সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনে বসাইতে হবে, অর্থাৎ 1/1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড। এখন জেড এর পরিবর্তে কত বসবে? 0.25। তো এটা যদি আমি বসাই তাহলে দেখা যাচ্ছে যে ক্যালকুলেশন করে আসছে এই যে এটা 0.562। এখন বলেন এটা কি 0.5 এর বড় থেকে বড় নাকি ছোট? স্যার খুব কাছাকাছি, 0.5 থেকে একটু বড় স্যার। একটু বড়। আমি কি বলছিলাম 0.5 এর সমান অথবা যদি বড় হয়, হ্যাঁ, তাহলে কি হবে সেটাকে কি হিসেবে কনসিডার করব? 1 মানে জেড এর ভ্যালুটা যদি এই পাশে হবে আসলে, তাহলে কি হিসেবে কনসিডার করব? 1 স্যার, বা 1 হিসেবে যেটা কনসিডার চার। করব। তো তার মানে কি এটার প্রেডিকশন কি হবে? অ্যাপল নাকি নট 1 অ্যাপল? 1। তার মানে এটা Apple। হলো অ্যাপল। আর এটা যদি 0.462 চলে আসতো তাহলে আমরা এটাকে কি করতাম? 0 Apple। দিয়ে রিপ্রেজেন্ট করতাম, not a sir. নট অ্যাপল। Not apple sir. বুঝতে পারলাম? জি স্যার। এমন কেউ জি স্যার। বুঝি নাই? এটাই লজিস্টিক রিগ্রেশন। হ্যাঁ, তো এইভাবে করে আমরা লজিস্টিক রিগ্রেশন ইউজ করে ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করি। যেমন এই যে এই জায়গায় আমরা এটাকে অ্যাপল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তো পরীক্ষায় যদি আসে, ঠিক আছে, এরকম একটা ডাটা সেট দিয়ে, হ্যাঁ, তারপরে আপনাকে এরকম নতুন স্যাম্পল দিয়ে বললো যে হ্যাঁ এটার জন্য এখন কি হবে, তো তখন পারা যাবে? জি স্যার। পারা যাবে স্যার। ওকে ফাইন। সো ইমপ্লিমেন্টেশন আমরা দেখবো। হ্যাঁ, এগুলো হলো হাইপার প্যারামিটার। হ্যাঁ, যখন আমরা লজিস্টিক রিগ্রেশন ইউজ করবো তো এগুলো হাইপার প্যারামিটার। এখন আসেন, আমরা যখন একটা স্ট্যাটিস্টিক্যাল মডেল পাইছিলাম লিনিয়ার রিগ্রেশন ইউজ করে, হ্যাঁ, যে একটা ধরেন এইরকম একটা 0.5x প্লাস বি এর একটা মান ধরেন 0.2, হ্যাঁ, এরকম একটা মান পাইছিলাম। তো এই স্ট্যাটিস্টিক্যাল মডেলটা কতটুকু ভালো এটা আমরা কিভাবে ইভালুয়েট করছিলাম? কিভাবে ইভালুয়েট করছিলাম? স্যার এমএসসি ইউজ করে। এমএসসি ইউজ করে। ভেরি গুড। তো মিন স্কোয়ার্ড এরর যে ইয়েটা আছে, মিন স্কোয়ার্ড এররের ভ্যালুর উপর বেসিস করে আমি ডিসিশন নিচ্ছিলাম যে এটা কতটুকু ভালো কতটুকু খারাপ। তো এখন আমি যে মাত্র মডেলটা বিল্ড করলাম, হ্যাঁ, মাত্র যে মডেলটা বিল্ড করলাম, তো এটাও টেস্ট করা দরকার না এটা কতটুকু ভালো কতটুকু খারাপ? জি স্যার। হ্যাঁ, ও বলতেছে 1, এখন সে ঠিক আছে 1, সে কতটুকু ভালো কতটুকু খারাপ, তো এটাও মডেল টেস্ট করা দরকার। তো এই এখন এটা তো আর রিগ্রেশন প্রবলেম না, এটা এখন কি প্রবলেম? ক্লাসিফিকেশন প্রবলেম। তো ক্লাসিফিকেশন প্রবলেমের জন্য করে আমরা আর মিন স্কোয়ার্ড এরর ইউজ করি না, আমরা মডেল ইভালুয়েশনের জন্য এই সমস্ত ম্যাট্রিক্স ইউজ করি। এই যে অ্যাকিউরেসি আমরা বের করি, ক্যালকুলেশন করে বের করে দেখি, হ্যাঁ, প্রিসিশন বের করে দেখি, রিকল বের করে দেখি, F1 স্কোর বের করে দেখি, কনফিউশন ম্যাট্রিক্স, এওসি, আরওসি, লগ লস, ঠিক আছে, এরকম আরো অনেক ধরনের আছে। এইগুলোর উপর আমাদের একটা বিস্তারিত একটা স্লাইডই আছে যে জায়গায় এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা হবে। বাট আপাতত জাস্ট মাথায় রাখেন যে যখন ক্লাসিফিকেশন প্রবলেম আসে, তো সেই ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করার জন্য যে সমস্ত আমরা মডেল বিল্ড করি, ওই সমস্ত মডেলকে এভালুয়েট করা হয় এই সমস্ত এভালুয়েশন ম্যাট্রিক্স দিয়ে। বুঝতে পারলাম? জি স্যার। জি আমরা কি স্যার। আমরা কি কখনো বলবো যে এমএসি দিয়ে আমরা লজিস্টিক রিগ্রেশনকে এভালুয়েট করি? না স্যার। এমএসসি দিয়ে আমরা লিনিয়ার রিগ্রেশনকে ইভালুয়েট করি, গ্রেডিয়েন্ট ডিসেন্টকে ইভালুয়েট করি, হ্যাঁ, বা আর স্কোয়ার যে ইয়েগুলো আছে, তো ওগুলো হলো রিগ্রেশনের জন্য। আর ক্লাসিফিকেশনের জন্য আমরা এই সমস্ত ইভালুয়েশন ম্যাট্রিক্স ইউজ করি। এবার আসেন, ল্যাসো এবং রিজ নিয়ে আমরা এর আগে কথা বলছিলাম। হ্যাঁ, তো ওটা ছিল কিসের জন্য করে? রিগ্রেশন প্রবলেমের জন্য করে। অর্থাৎ রিগ্রেশন প্রবলেমে ল্যাসো এবং রিজ কিভাবে আমাদেরকে ওভারফিটিং থেকে হেল্প করে, তাই না?
তো এই জায়গায় ল্যাসো এবং রিজ আছে। হ্যাঁ, এই জায়গায় আমার ল্যাসো এবং রিজ হেল্প করে। কিভাবে হেল্প করে? তো তার আগে আমাকে একটু বলেন যে ল্যাসো জিনিসটা কিভাবে কাজ করে। ল্যাসো কিভাবে কাজ করে ক্লাসে বলা হয়েছে। পড়াশোনার অবস্থা ভালো না। স্যার এটা হচ্ছে আমার মডেলের স্যার এরর কমায় এবং হচ্ছে স্যার যে অপ্রয়োজনীয় ফিচার গুলো থাকে স্যার ওইগুলোকে এক্সট্রাক্ট করে। আচ্ছা, এরর কমাই, ওকে ফাইন, ঠিক আছে। অপ্রয়োজনীয় ফিচার গুলোকে বাদ দেয়, কিভাবে বাদ দেয় এটাই আমার প্রশ্ন। স্যার লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে। লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে বাদ দেয়। কোএফিসিয়েন্ট যেগুলো লেস ইম্পর্টেন্ট ফিচার আছে আর কি, যেগুলো এক্স্যাক্টলি জিরো, ওগুলা দেখে দেখে বাদ দেয়। আর এইটাই তো। আর স্যার হাইলি কোরিলেটেড যেগুলো আছে সেগুলো রাখে। আচ্ছা, অনেক মিসকনসেপশন হয়ে গেছে দেখতেছি। ধরেন একটা ফিচার x1, একটা ফিচার x2, একটা ফিচার x1, একটা ফিচার x2, আর হলো এই জায়গায় y আছে। ভালো করে বুঝুন, এই x1 এবং x2 এর মধ্যে যদি তারা হাইলি কোরিলেটেড হয়, হ্যাঁ, তাহলে সেই জায়গায় মাল্টি কোলিনিয়ারিটি প্রবলেম আছে। এই মাল্টি কোলিনিয়ারিটি প্রবলেম রাখা যাবে না। এই জন্য করে আমরা কি করি, যে কোনো একটা ফিচারকে আমরা বাদ দিয়ে দিই। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এটা গেল মাল্টি কোলিনিয়ারিটি ব্যাপারটা। এখন আসেন, আপনি কি করছেন, এখন এর সাথে এর কোরিলেশন বের করছেন, এটার সাথে এটার কোরিলেশন বের করছেন, করার পরে দেখতেছেন এর সাথে এর কোরিলেশনটা ভালো, এর সাথে এর কোরিলেশনটা খুবই কম। খুবই যদি কম হয় তার মানে কি, এর সাথে এর ডিপেন্ডেন্সি আছে? না স্যার, কম। নাই। তো যার ডিপেন্ডেন্সি নাই তাকে রেখে আমার লাভ আছে? না স্যার। এই জন্য করে একে আমাকে বাদ দিতে হবে। একে আমাকে কি করতে হবে? বাদ দিতে বাদ দিতে হবে। হবে। বাদ দিয়ে দিলে আমার মডেলটা ভালো পারফর্ম করবে। ঠিক আছে, ভালো পারফর্ম করবে। তো অনেক সময় কি হয়, আমরা হ্যাঁ কোন ফিচারকে বাদ দেব, হ্যাঁ এইটা হলো আমরা ওই রিস্কটা নিতে চাই না। আমরা মডেলের উপর ছাড়ে দিই যে মডেল এই কাজটা করবে। মডেল ক্যালকুলেশন করে সেই খুঁজে বের করবে যে কোন ফিচারটার ইম্পর্টেন্স আছে, কোন ফিচারটার ইম্পর্টেন্স নাই। এই জায়গায় ল্যাসো আমাকে হেল্প করে এই কাজটা করতে, যে আসলে কোনটার ইম্পর্টেন্স আছে, কোনটার ইম্পর্টেন্স নাই। স্যার পিসিও তো এই বিষয়ে হেল্প করে না? না, পিসিএ অন্য জিনিস। পিসিএ আমরা পড়বো। হ্যাঁ, পিসিএ পিসিএ ডাইমেনশন কমাই, ঠিক আছে। হ্যাঁ, পিসিএ ফিচার বাদ দেয় না। জি স্যার বলে গেছি। আচ্ছা, পিসিএ পড়বো, ঠিক আছে, পিসিএ পড়বো, পিসিএর ম্যাথ আছে, সবই আছে। আচ্ছা, সো ও আমাকে এইভাবে করে। এখন সেটা কিভাবে করে ল্যাসো, সেটাকে কিভাবে করে ল্যাসো কি করে, এই যে কোএফিসিয়েন্ট আছে, এই যে কোএফিসিয়েন্ট আছে x1 এর কোএফিসিয়েন্ট, x2 এর কোএফিসিয়েন্ট, এই কোএফিসিয়েন্ট গুলোকে সে জিরো করে ফেলে। হ্যাঁ, তো কোনটাকে জিরো করে ফেলে, যেটার ইম্পর্টেন্স কম সেটাকে সে জিরো করে ফেলে। বুঝলাম? জি স্যার। কারণ কোএফিসিয়েন্ট কে জিরো করা মানে কি, এক্স এর আমি যে ভ্যালুই দেই না কেন, এর কোনো ইয়ে কি আমার এই জেডে থাকবে? এটা তো জিরোই হয়ে যাবে। না স্যার, জিরো হয়ে যাবে। জি স্যার। এক্স এর যাই দেয় এটা জিরো হয়ে যাবে। তার মানে ওর কোনো ইম্পর্টেন্স থাকতেছে না, যদিও আমি ডেটা সেট ইনপুট দিচ্ছি, বাট ও এটাকে কি করতেছে, জিরো করে দিচ্ছে। ওর কোনো, ওটাকে কোনো গায়ে লাগাচ্ছে না। তো ল্যাসো এভাবে কাজ করে, এবং এভাবে করে কি করে, সে ফিচার সিলেকশন করে। সে ফিচার স্যার সিলেকশন এটা করে। সেটা এখন স্যার কিভাবে করে, জিরো হয়ে যাওয়া মানে তো স্যার ফিচারটা বাদ দেয়া না? জিরো হয়ে যাওয়া মানে ফিচার বাদ দিয়ে দেওয়া। হ্যাঁ, তো ও এখন কি করে, প্রথমে কি করে,
ও ফার্স্ট যে কোএফিসিয়েন্টটা আছে এটাকে সে 0 করে, এটাকে যা আছে তাই রাখে। ধরেন এটার কোএফিসিয়েন্ট আমরা ক্যালকুলেশন করে বের করছি, বিটা 1 বের করছি 0.5, বিটা 2 বের করছি আমি 1.5। ও কি করে, প্রথম একটা ইটারেশন চালায়, সেই ইটারেশনে কি করে, এটাকে 0.5 এর পরিবর্তে সে 0 কনসিডার করে ও এখন ওই মডেল এভালুয়েট করে। মডেল এভালুয়েট কি ভাবে দিয়ে করলো, ধরেন অ্যাকিউরেসি বের করলো, অ্যাকিউরেসি বের করে দেখলো যে আসছে কত, 0.7 আসছে। অ্যাকিউরেসি আবার যত একের কাছাকাছি যায় তত ভালো। তো পরের বার কি করলো, এটাকে 0.5ই রাখলো, এটার যে ছিল 1.5, হ্যাঁ এটাকে আবার 0 করছে। তো করার পরে আবার অ্যাকিউরেসি বের করছে। অ্যাকিউরেসি বের করার পরে এখন সে দেখলো যে 0. এটা হলো যে ইয়ে হয়ে গেছে, 8 হয়ে গেছে। আবার কি করে, থার্ড ইটারেশনে কি করে, 0.5ই রাখে, 1.5ই রাখে। তারপরে সে ইয়ে করে দেখলো যে এটা কত আসে, এবার আসছে 0.65 আসে। তো ও এখান থেকে কিন্তু বুঝে গেল যে কোন ফিচারের আসলে ইম্পর্টেন্স আসছে, মানে কোন ফিচার রাখলে মডেল ভালো করতেছে, কোন ফিচার রাখলে মডেল খারাপ করতেছে। বুঝে গেল না? জি জি স্যার। স্যার। তো তার মানে কি, এই যে 0.8 আমি এখন যেখানে পাইছি যে ফিচারটা নিয়ে, তো সেটাকেই আমি হলো রাখবো, বাকিগুলোকে রাখবো না। তো ওইভাবে করে ও একটা স্কোর আমাকে স্কোর দেয়, ঠিক আছে? মানে এই ফিচারের এগেইনস্টে একটা স্কোর, এই ফিচারের এগেইনস্টে একটা স্কোর, সবগুলোর এগেইনস্টে একটা স্কোর করে আমাকে একটা অর্ডারলি সাজায় দেয় যে x1, আচ্ছা, তো x1 এর স্কোর হলো, x1 এর স্কোর হলো 0.5, ঠিক আছে? x2 যেহেতু x2 এর জন্য ভালো করছে, আর এটার জন্য দিল ধরেন যে 0.6। হ্যাঁ, তো এরকম করে করে ও আমাকে একটা অর্ডার সাজায় দেয়, এবং এই অর্ডার দেখে আমি ডিসিশন নিতে পারি, ঠিক আছে আমি তাহলে x1 কে রাখবো, এটাকে রাখবো, এটাকে রাখবো, এইভাবে করে করে ফিচার সিলেকশন করে ল্যাস। বুঝতে পারলাম? জি স্যার। আর রিচ কিভাবে কাজ করে? স্যার রিচ তো স্যার ফিচার বাদ দেয় না স্যার, ফিচার গুলোর কোএফিসিয়েন্ট ভ্যালু গুলোকে কমায় দেয়। ভেরি গুড। রিচ কি করে, এখন অনেক সময় কি হয়, আমি ফিচার বাদ দিতে পারি না। যেমন আপনি যদি মেডিকেল ডাটা নিয়ে কাজ করেন, তাহলে আপনি কখনোই ফিচার বাদ দিতে পারবেন না। হ্যাঁ, আপনার মডেল ভালো করতেছে, ঠিক আছে, তো মডেল ভালো করার সাথে তো আর সাথে আপনার যে ফিচার আছে ওই ফিচারটাকে আপনাকে রাখতেই হবে। সবচেয়ে ভালো ডান্স। হ্যাঁ, এই মিউট করেন, কে কথা বলেন। আচ্ছা, তো মেডিকেল ডাটার ক্ষেত্রে আমি কোনো ফিচারকে বাদ দিতে পারি না। তো ল্যাসো যেহেতু বাদ দেওয়ার টেন্ডেন্সি আছে ল্যাসোর জন্য করে, ওই ওই সমস্ত ডাটার জন্য করে আমি আর ওই ইয়ে করতে পারি না, ল্যাসো ইউজ করতে পারি না। হ্যাঁ, তো তখন আমরা রিজ ইউজ করি যদি আমার প্রয়োজন পড়ে। হ্যাঁ, মডেল ওভারফিট হয়ে যাচ্ছে তখন। তো সে কি করে, এই লার্জ কোএফিসিয়েন্ট বলতে কি, বিটা 1 এর ভ্যালু ধরেন চলে আসে 18, হ্যাঁ, বিটা 2 এর ভ্যালু চলে আসে ধরেন 50, বা আরো অনেক বড় বড় ভ্যালু চলে আসে। এগুলোকে কি করে, শ্রিঙ্ক করা মানে এগুলোকে কমায় ফেলে। হ্যাঁ, এগুলোকে ধরেন 2 দিয়ে ডিভাইডেড করে দিচ্ছে বা সামথিং কিছু একটা করে এটাকে একটু কমায় নিয়ে আসছে। তো কমায় নিয়ে আসলে কি হবে, এর ইম্পর্টেন্স কমে যাবে না, ওই ফিচারের ইম্পর্টেন্সটা একটু কমবে না? জি স্যার। এইভাবে করে করে সে হলো যে এই রিজ হলো আমাকে হেল্প করে। বুঝতে পারলাম? আর ইলাস্টিক নেট এই দুটাকে কম্বাইন করে কাজ করে। স্ট্যান্ডার্ড ফিচার নিয়ে আমরা যখন ইমপ্লিমেন্টেশন করবো তখন দেখব। তো ক্লাস ইমব্যালেন্স, ওভার স্যাম্পলিং, আন্ডার স্যাম্পলিং, এগুলো ইমপ্লিমেন্টেশনের সময় আমরা দেখব, এগুলোর আপাতত দরকার নাই। পার্টিকুলারিটি দেখানো হয়েছে, ফিচার এলিমিনেশন, রিকার্সিভ ফিচার এলিমিনেশন, আরএফই খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস। ও মোরাললেস হলো যে ল্যাসোর মতোই কাজ করে। হ্যাঁ, বাট সে ফিচারকে বাদ দেয় না। একটা একটা করে ফিচার নিয়ে নিয়ে ক্যালকুলেশন করে।
এই হলো আজকে ক্লাসের পড়াশোনা। বুঝতে পারলাম? জি স্যার। এই রেগুলারাইজেশন টেকনিক এবং ফিচার ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো থেকে কনসেপচুয়াল কোশ্চেন চলে আসে। আচ্ছা, সো এই আজ পর্যন্ত যতটুকু পড়ানো হলো এগুলো হলো কুইজের সিলেবাস। এখন কোন সেকশনে কবে ডেট দেওয়া ছিল বলেন তো একটু। স্যার আগে আই বলেন সেকশনে 9 64 তারিখের ডেট। আই 9 তারিখে দিয়েছিল। আচ্ছা 9 তারিখ, আমি একটু চেক দিয়ে নিই। নয় তারিখ টিউসডে, তাই না? আচ্ছা ঠিক আছে, জি তাহলে স্যার। 9 তারিখই থাকতেছে 9 জুন। হ্যাঁ, সিলেবাস হলো মেবি উইক 4 পর্যন্ত। হ্যাঁ, উইক 4 পর্যন্ত। তো উইক 1 to 4। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা আচ্ছা। তারপরে 64 জে আপনাদের কবে দেওয়া ছিল? স্যার আমরা 11 তারিখে দেই স্যার। 11 তারিখ দিতে যাচ্ছেন? আচ্ছা, জি স্যার। let me 11 check। তারিখেই দেওয়া ছিল স্যার। আহ, আহ, 11 তারিখ বৃহস্পতিবার, জি স্যার। থার্সডে। 11 তারিখ হলো কোন সেকশন? জে সেকশন। আচ্ছা ঠিক আছে, এটা 11 তারিখ। তো আপনাদের সিলেবাস সেম, উইক 1 to 4। আচ্ছা, সো আমি 9:30 বেজে গেছে। আমার ইচ্ছা ছিল আজকে একটু ইমপ্লিমেন্টেশন দেখানো। তো যেহেতু টাইম হচ্ছে না, তো শনিবারে আমি একটা সেশন নেবো আপনাদের। হ্যাঁ, তো ওই জায়গায় আমি একটু ইমপ্লিমেন্টেশন নিয়ে একটু দেখাবো এগুলো। তো কখন করতে যাচ্ছেন শনিবারে? স্যার রাতেই করি স্যার। রাতে হলে ভালো হয়। রাতে হলে ভালো হয়। জি জি স্যার। স্যার, সবার ক্ষেত্রে। ওকে ফাইন, তো তাহলে আহ, এই সেম টাইমেই থাকবে। হ্যাঁ, বাট সবার জন্য রিকোয়েস্ট, সেটা হলো পাইথন আপনারা ক্লিয়ার করে ফেলবেন, নামপাই পান্ডাস এই দুইটা লাইব্রেরি অন্তত পক্ষে একটু দেখে আসবেন নেক্সট স্যাটারডের আগে। সময় পাইতেছেন আগামীকাল, আগামীকাল এগুলো একটু দেখে ফেলবেন স্যার স্লাইড গুলো সব বিএলসি তে দেওয়া আছে না স্যার? সব।